এ কি? এটা আমি কি শুনছি? আমি তো আমি তো বীণের সুর শুনতে পাচ্ছি। আশেপাশে কেউ কি বীণ বাজাচ্ছে? না না না, আশেপাশে যদি কেউ বীণ বাজাতো তাহলে সেই বীণের সুর আমার কানে এসে পৌঁছানোর কথা নয়। এ কি? রাজকুমার তো একেবারে নিস্তেজ হয়ে পড়ছে। সে তো কিছুতেই বীণ বাজাতে পারছে না, কিন্তু তারপরও সে নিজের শরীরের উপর জোর করে বীণ বাজাচ্ছে। আর অবশেষে সে নাগিন রূপ ধারণ করে। এ কি? আমি তো নাগিন রূপ ধারণ করে ফেললাম। এটা এটা তো আমার নিয়ন্ত্রণ ছাড়াই হয়েছে। এখন এখন আমি কি করব? আমি যে আর কোনোভাবেই স্থির থাকতে পারছি না। এবার যে আমাকে এই বীণের সুর অনুসরণ করে এগিয়ে যেতেই হবে। কিন্তু আমি বুঝতে পারছি না যে কে কে এতটা সময় ধরে এখনো বীণ বাজিয়েই চলেছে। বেশ খানিকটা সময় তো পার হয়ে গেল, এখনো তো ভেতর থেকে কোনো খবরই এলো না। কাল নাগিনী আসলেই অভাগীর শরীর থেকে বিষ তুলেছে কিনা সেসবের কিছুই তো জানতে পারছি না। কি করব বলো তো? আমার তো এখন বড্ড চিন্তা হচ্ছে। তাহলে আমরা কি একবার ভেতরে গিয়ে দেখবো যে কি হচ্ছে? কিন্তু বদ্যিবুড়ি তো আমাদের ভেতরে যেতে নিষেধ করেছেন। তিনি বলেছেন তিনি ডাকলে তবেই যেন আমরা ভেতরে যাই। কিন্তু বেশ খানিকটা সময় হলো কাল নাগিনী ভেতরে প্রবেশ করেছে, আর রাজকুমারের বীণ বাজানোর সুরও শুনতে পাচ্ছি না। ভেতরে আবার কোনো অঘটন ঘটে গেল না তো? ভেতরে কোনো অঘটন নিশ্চয় ঘটেছে নাগরানী। এতটা সময় পেরিয়ে যাওয়ার পরও যেহেতু আমরা খবর পাচ্ছি না, আমার মনে হয় কিছু একটা ঘটেছে। চলুন না নাগরানী, আমরা ভেতরে যাই। মেয়েটার জ্ঞান ফিরে এসেছে কিনা বা রাজপুত্রের কোনো ক্ষতি হয়ে গেছে কিনা সেসব নিয়ে যে আমার বড্ড চিন্তা হচ্ছে। চলুন, আমাদের এক্ষুনি ভেতরে যেতে হবে। তখনই নাগরানী আর তোতা পাখি ভেতর থেকে চিৎকারের আওয়াজ শুনতে পায়। শুনতে পাচ্ছেন? চিৎকারের আওয়াজ ভেসে আসছে ভেতর থেকে। আর এই চিৎকারের আওয়াজটা হচ্ছে আমার অভাগীর মনে হচ্ছে। তার মানে কি আমার অভাগী সুস্থ হয়ে গেছে? কিন্তু আমার অভাগী যদি সুস্থ হয়ে যায় তাহলে ও এভাবে চিৎকার করছে কেন নাগরানী? আমরা এখান থেকে কিছুই জানতে পারবো না। এক্ষুনি এক্ষুনি আমাদের ভেতরে যেতে হবে। ওদিকে তন্দ্রা দাসী রূপ ধারণ করে রাজপ্রাসাদের ভেতরে প্রবেশ করে, আর সে রাজামশাইয়ের কাছে গিয়ে উপস্থিত হয়। এ কি? কে তুমি? এই রাতের বেলা এই প্রাসাদে কি করছো? আর তাছাড়া তুমি সরাসরি এখানে কি করে এলে? প্রহরীরা, দাসীরা সবাই কোথায় গেছে? আমাকে ক্ষমা করবেন মহারাজ, আপনার অনুমতি ছাড়া আমি এ পর্যন্ত চলে এসেছি। আসলে আমি বিপদে পড়ে আপনার কাছে এসেছি। শুনেছি আপনি নাকি অনেক দয়ালু। কেউ যদি বিপদে পড়ে তাকে নাকি আপনি সাহায্য করেন। আর তাই তো আমি সোজাসুজি আপনার কাছে চলে এসেছি মহারাজ। এখন আপনি যদি আমাকে সাহায্য না করেন তাহলে তাহলে যে আমার মরে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। ঠিক আছে, ঠিক আছে, এভাবে কেঁদো না তো। কিন্তু তোমার কি হয়েছে সেটা আগে বলো তো। মহারাজ, আমি আপনার পাশের রাজ্যেই থাকি। হঠাৎ করে আমাদের বাড়িতে আগুন লেগে যায়, আর এই দুর্ঘটনায় আমার বাবা মা সহ ভাই বোন এমনকি আত্মীয় স্বজন যে যেখানে ছিল সবাই সেই আগুনে পুড়ে মারা গিয়েছে। আর আমি একাই বেঁচে আছি। আর আমি ভেবে পাচ্ছিলাম না যে কোথায় যাব, কি করব। কোথাও কোনো কাজও পাচ্ছিলাম না। কিন্তু একজন বলল রূপনগরের রাজা নাকি অনেক দয়ালু, তার কাছে গেলে নাকি আমি আশ্রয় পাবো। তাই আর কোথাও দেরি না করে আপনার কাছে চলে এসেছি। এখন আপনি যদি আমাকে রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দেন তাহলে আমি কোথায় যাব, কি করব বলুন তো মহারাজ। সেসব কিছু বুঝলাম, কিন্তু তোমাকে এই রাজপ্রাসাদে কি কাজ দেই বলো তো? কেন মহারাজ? আমি আপনার এই রাজপ্রাসাদের দাসী হয়ে থাকতে চাই। আচ্ছা ঠিক আছে, যেহেতু তুমি বিপদে পড়েছো তোমাকে সাহায্য করাটাই আমার দায়িত্ব। ঠিক আছে,
আজ থেকে তুমি রাজপ্রাসাদের দাসী। চলো আমার রানীর সাথে তোমার পরিচয় করিয়ে দেই। বাহ, খুব অল্প সময়ের মধ্যেই তো আমি রাজাকে মানিয়ে নিতে পারলাম। ভালোই হয়েছে। এখন উনি আমাকে রানীমার কক্ষে নিয়ে যাবে, আর তারপর সুযোগ বুঝে রানীমাকে হত্যা করব আমি। ওদিকে রাজকুমারকে বিছানায় শুইয়ে রাখা হয়। বলুন না, বলুন না, আমার রাজকুমারের কি হয়েছে? ও এভাবে অচেতন হয়ে পড়ে আছে কেন? আর তাছাড়াও সারা শরীরে এইভাবে রক্তের দাগ লেগে আছে কেন? আপনি আপনি আমার কুমারের সাথে কি করেছেন? আমার কুমার কেন কেন কথা বলছে না? কুমার, কুমার, এভাবে চুপ করে থেকো না, কথা বলো, কথা বলো কুমার, ওঠো, ওঠো বলছি। তোমার অভাগী যে তোমাকে ডাকছে কুমার, ডাকছে। শান্ত হও অভাগী, শান্ত হও, আর আমাকে দেখতে দাও। আমি দেখি রাজকুমারকে সুস্থ করা কোনোভাবে যায় কি না। আপনি আপনি আমার রাজকুমারকে কিভাবে সুস্থ করবেন? আমার তো মনে হচ্ছে আপনি হয়তো আমার কুমারের উপর আঘাত করেছেন। এখানে আপনি আর আমি ছাড়া তো আর কেউ নেই। এসব কি বলছো কি অবাকি তুমি? আমি রাজকুমারের উপর আঘাত করেছি? না না না, তুমি আমাকে ভুল বুঝছো। আমি রাজকুমারের কোনো আঘাত করিনি। আর তাছাড়া ওকে আমি কেন আঘাত করতে যাব বলো তো? তুমি আমার কথা কানা একটু শোনো। না না, আমি আপনার কোনো কথা শুনবো না। আমার রাজকুমারের এই অবস্থা যে আমি কিছুতেই সহ্য করতে পারছি না। যে করেই হোক, যে করেই হোক, আমার রাজকুমারকে যে সুস্থ করতেই হবে, সুস্থ করতেই হবে। ওদিকে মৎস্যরানী নিজে সোনালী এবং রূপালীর কাছে আসে। এই কি মৎস্যরানী, আপনি স্বয়ং আমাদের এখানে এসেছেন যে? কিন্তু আপনি আমাদেরকে ডেকে পাঠালেই তো আপনার কাছে গিয়ে হাজির হতাম। সব সময় তো আমি তোমাদের ডেকেই পাঠাই, তোমরা আমার ডাকে আমার কাছে গিয়ে আমার সাথে কথা বলো। কিন্তু আজ আমার ইচ্ছে হলো আমি নিজে এসে তোমাদের সাথে কথা বলি, আর নিজে এসে তোমাদেরকে খুশির সংবাদটা জানাই। কি বলছেন? কি খুশির সংবাদ? কি খুশির সংবাদ মৎস্যরানী? বলুন না, বলুন না আমাদেরকে। তোমরা জানলে খুশি হবে যে অভাগী তার প্রাণ ফিরে পেয়েছে, সে সুস্থ হয়ে উঠেছে। ওই কালনাগিনী অভাগীর শরীর থেকে সব বিষ তুলে নিয়েছে, আর অবশেষে ওই কালনাগিনীর মৃত্যু ঘটেছে। সত্যি সত্যি বলছেন আপনি মৎস্যরানী? আমাদের যে এখন কতটা খুশি লাগছে সেটা আপনাকে বলে বোঝাতে পারবো না। সত্যি ওই মেয়েটাকে বাঁচানোর জন্য তো আমরা এবং বুদ্ধি বুড়ি অনেক চেষ্টা করেছি। অবশেষে বিধাতা আমাদের প্রার্থনা শুনেছেন। সত্যি বিধাতা, তোমাকে অশেষ ধন্যবাদ। হ্যাঁ, তোমরা ঠিকই বলেছ। বিধাতা কখনো কারো প্রার্থনা ফেলে দেন না। কেউ যদি মন থেকে প্রার্থনা করে, বিধাতা অবশ্যই তার ডাক শুনে। ঠিক আছে, তাহলে এখন আমি যাই, কেমন? এ কথা বলে মৎস্যরানী সেখান থেকে চলে যায়। মৎস্যরানীর কথা শুনে বড্ড ভালো লাগলো। রূপালী, চল না আমরা নদীর ওপরে গিয়ে বুদ্ধি বুড়ির সাথে কথা বলে আসি, আর ওই মেয়েটিকেও প্রাণ ভরে দেখে আসি। হ্যাঁ হ্যাঁ, তুই কথাটা মন্দ বলিসনি, কিন্তু এত রাতে আমাদের যাওয়াটা ঠিক হবে না। আমরা বরং কাল সকালে গিয়ে ওই মেয়েটাকে শুভকামনা জানিয়ে আসবো। নাগরানী আর তোতা পাখি কক্ষের ভেতরে এসে হাজির হয়। অভাগী, তুমি ভুল বুঝছো বুদ্ধি বুড়িকে। বুদ্ধি বুড়ি রাজকুমারীর এই অবস্থা করেনি। তোমাকে যে সুস্থ করার জন্য রাজকুমার ওই মরণ বিন বাজিয়েছিল, আর তাই তো রাজকুমারীর এই হাল হয়েছে। আর তুমি সবের কিচ্ছুটি না জেনে কি করে বুদ্ধি বুড়িকে দোষারোপ করতে পারো বলো? নাগরানী, আপনি, আর তাছাড়া রাজকুমার আমাকে সুস্থ করার জন্য মারণ বিন বাজিয়েছিল। কিন্তু কেন, কি হয়েছিল? আমাকে সবকিছু আপনারা খুলে বলুন।
এরপর নাগরানী অভাগীকে সব কথা খুলে বলে, আর অভাগী সব শুনে অবাক হয়ে যায়। বদ্যি বুড়ি, আমাকে ক্ষমা করবেন। আমি না বুঝে আপনাকে অনেকগুলো কথা শুনিয়েছি। আসলে আপনি আমার জন্য এত কিছু করেছেন, আর আমি কিনা অকৃতজ্ঞের মতো আপনার সাথে এমন আচরণ করে ফেলেছি। বদ্যি বুড়ি, আপনি আমাকে ক্ষমা করে দিন। আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে যে আমি কখনো শান্তি পাবো না। না না অভাগী, আমি তোমার কথা কিচ্ছু মনে করিনি। আসলে তুমি যা বলেছ না জেনে বলেছ, আর তাই এসব বাদ দিয়ে আমাদেরকে রাজকুমারকে সুস্থ করতে হবে। কিন্তু বদ্যি বুড়ি, রাজকুমারকে কি করে সুস্থ করবেন আপনি? তুমি একদম চিন্তা করো না অভাগী, তোমরা শুধুমাত্র বিধাতাকে স্মরণ করো। আমি রাজকুমারকে সুস্থ করার চেষ্টা করব, আর আমার বিশ্বাস আমি হয়তো বা বিধাতার ইচ্ছায় রাজকুমারকে ঠিক সুস্থ করে তুলবো। হ্যাঁ হ্যাঁ, আপনি সেটাই করুন বদ্যি বুড়ি। আমার রাজকুমারকে যে সুস্থ করে তুলতেই হবে। ওদিকে রাজামশাই তন্দ্রাকে সাথে করে রানীর কাছে যায়। রানী, এই দেখো, তোমার জন্য নতুন দাসী নিয়ে এসেছি। আরে আজ থেকে শুধুমাত্র তোমার সেবাই করবে। কিন্তু মহারাজ, আমার তো এই মুহূর্তে দাসীর প্রয়োজন ছিল না। এমনিতেই রাজপ্রাসাদে অনেক দাসী রয়েছে, তার উপর আবার নতুন করে দাসী কেন নিয়োগ দিলেন আপনি? আর তাছাড়া এত রাতেই বা আপনি দাসীকে কোথায় পেলেন? সেসব কথা পরে হবে। এই মেয়েটি বড্ড দুঃখী। বিপদে পড়ে এই মেয়েটি আমাদের কাছে এসেছে, আর তাই তো আমি ওকে সাহায্য করেছি, এই রাজপ্রাসাদের দাসীর কাজ দিয়েছি। তখনই রানী তন্দ্রার দিকে ভালোভাবে তাকায়, আর তন্দ্রার দিকে তাকাতেই তার প্রাণের মধ্যে কেমন যেন আঁতকে ওঠে। এই দাসীটিকে দেখে হঠাৎ আমার এমন অস্বস্তি কেন হচ্ছে? কেন মনে হচ্ছে এ কোনো সাধারণ দাসী নয়। কিন্তু যদি তা না হয়ে থাকে তাহলে কে এই মেয়ে? আর তাছাড়া ওকে দেখার পর আমার প্রাণটার মধ্যে এমন অস্থিরতা কেন করছে? আমি যে সহ্য করতে পারছি না, আমার যে বড্ড খারাপ লাগছে। মহারাজ, আপনি এখন এখান থেকে যান, আমি রানীমার সাথে কথা বলে নেব। আমার মনে হচ্ছে রানীমার শরীর খারাপ করেছে, আর তাই উনি এমনটা করছেন। কিন্তু রানীর হঠাৎ করে কি হলো আবার? কি, এই রানী তো আমাকে দেখেই চটফট করতে শুরু করে দিল। আমার মনে হচ্ছে রানীর প্রাণটা বুঝতে পেরেছে যে আমি রানীমাকে শেষ করার জন্য এখানে এসেছি। যাই হোক মহারাজ, আপনি একদম চিন্তা করবেন না, আপনি আপনার কাজে যান। আমি রানীমার সেবা করছি। রানীমা, আপনার শরীর খারাপ লাগছে, চলুন আপনাকে বিছানায় শুইয়ে দেই। ওদিকে বদ্যি বুড়ি অনেক চেষ্টা করতে থাকে রাজপুত্রকে সুস্থ করার, কিন্তু সে কোনোভাবেই রাজপুত্রকে সুস্থ করতে পারে না। কি হলো কি বদ্যি বুড়ি, আমার রাজপুত্রের জ্ঞান কেন ফিরে আসছে না? তাহলে কি আমার রাজকুমারের জ্ঞান ফিরে আসবে না? হতাশ হও না, আমি যে করেই হোক রাজকুমারের জ্ঞান ফিরিয়ে আনার চেষ্টা করব। আমার কাছে একটা উপায় আছে, আর আমি সেই উপায়টি এখন প্রয়োগ করব কুমারের উপর। আর আমার মনে হয় এবার আমি সফল হবই। তোমরা বিধাতাকে স্মরণ করো। এরপর বদ্যি বুড়ি তার বিশেষ ঔষধটি প্রস্তুত করে। এরপর রাজকুমারকে সেই বিশেষ ঔষধটি খাইয়ে দেয়। এরপর রাজকুমার সেই বিশেষ ওষুধটির কারণে সুস্থ হয়ে যায়। এই তো বদ্যি বুড়ি, আমার রাজকুমার চোখ মেলে তাকিয়েছে, তার মানে ও সুস্থ হয়ে গেছে। রাজকুমারের বিপদ কেটে গেছে। রাজকুমারের আর কোনো বিপদ নেই, এখন রাজকুমার পরিপূর্ণভাবে বিপদ মুক্ত। অভাগী, তুমি ঠিক আছো তো? তোমার কোনো ক্ষতি হয়নি তো? না না রাজকুমার, আমার কোনো ক্ষতি হয়নি, আমি ঠিক আছি। তুমিও এখন সুস্থ হয়ে গেছো। বদ্যি বুড়ি, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব তার ভাষা আমার জানা নেই। আপনার জন্যই আমার অভাগীকে সুস্থ করে তোলা সম্ভব হয়েছে। বদ্যি বুড়ি, আপনি তো আমাদের জন্য অনেক কিছু করলেন, তবে আপনার কাছে যে আমার আরেকটা আর্জি আছে, আর আমার বিশ্বাস আপনি হয়তো বা আমার সেই আর্জিটা পূরণ করতে পারবেন। বলুন করবেন আমার সেই আর্জিটা পূরণ? বলো মা, কি আর্জি? আমি যদি পারি তাহলে অবশ্যই তোমার সেই আর্জিটা পূরণ করার চেষ্টা করব।
বুদ্ধি, আপনি তো সবই জানেন। এই যে তোতা পাখিটি দেখছেন, এই তোতা পাখিটি আসলে সাধারণ কোনো তোতা পাখি নয়। এই তোতা পাখিটি হচ্ছে আমার মা। আপনি কি কোনোভাবে আমার মাকে এই তোতা পাখির রূপ থেকে আবার আগের রূপে ফিরিয়ে আনতে পারেন? বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ঝিয়ের মেয়ের ভাগ্য গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।